শেষ হয়ে আসছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতাদেশের মেয়াদ। ওয়াশিংটনের সাথে আলোচনা করছে বিভিন্ন দেশ। বড় ছাড় পাওয়ার আশা ঢাকার। সন্ত্রাসী চাঁদাবাজদের স্থানে বিএনপিতে রিজভির হুঁশিয়ারি। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আসাদুজ্জামান রিপনের। বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না, মন্তব্য জামায়াত আমিরের। ভোট কেন্দ্রে মাস্তানি কালো টাকার খেলা সহ্য করা হবে না, হুঁশিয়ারি নেতাদের। বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেষ হয়ে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা পাল্টা শুল্কের কার্যকারিতার মেয়াদ। নয়া শুল্ক যাতে কার্যকর না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এসব আলোচনা এরই মধ্যে অনেক দেশ ভালো অগ্রগতিও করেছে। জানা গেছে বাংলাদেশ এ সংক্রান্ত আলোচনাকে বেশ গুরুত্ব দিয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। ৩ জুলাই ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ দলের। পরবর্তী বৈঠক হতে পারে ৯ জুলাই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির গণমাধ্যমকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে তারা আশাবাদী। তারা আশা করছেন যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি থেকে ভালো ছাড় পাবে বাংলাদেশ। তিনি জানিয়েছেন বাংলাদেশও যুক্তরাষ্ট্রকে যতদূর সম্ভব শুল্ক ছাড় দেবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে গড়ে ১৫% শুল্ক দিয়ে। গত ৩ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক অবিশ্বাস্যভাবে বাড়ান। বাড়তি ৩৭% শুল্ক আরোপ করা হয়। এতে মোট রপ্তানি শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫২%। বিশ্বের আরও বহু দেশে রপ্তানিতে এমন শুল্ক আরোপ করা হয়। এতে সারা বিশ্বে বাণিজ্য ও অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। ব্যাপক সমালোচনার মুখে ৯ এপ্রিল নয়া শুল্ক নীতি ৩ মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি কতটা জনপ্রিয় তা প্রকাশ্যে আসবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন দলের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ দলের নেতাকর্মীরা করলে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আর প্রশাসনে আওয়ামী লীগের ঘাপটি বেড়ে থাকা কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। শুক্রবার বিকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। বিএনপি গেল ১৬ বছর ধরে আইনের শাসন প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জনপ্রিয়তা প্রকাশ্যে আসবে। মানুষ যাকেই ভোট দেবে তারাই নির্বাচিত হবে। কিন্তু আপনার ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পাবেন। দল কোনো ধরনের সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেবে না বলেও জানান বিএনপির এই নেতা। দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। এর আগে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী তারুণ্য সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন বিএনপির ১৬ বছরের আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেয়া। তবে এখনো প্রশাসনে আওয়ামী লীগের কর্মকর্তাদের কারণে তা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24-এ অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে। দ্রুত ফ্যাসিবাদের দোসর কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। আর দলের নেতাদের দাবি, যুদ্ধাপরাধের অভিযোগে যাদের হত্যা করা হয়েছে সেই ফ্যাসিস্টদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ ইসলামী ও দেশপ্রেমিক শক্তি দিয়ে শান্তির দেশ গড়তে হবে। শুক্রবার রংপুরে জামায়াতের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। শুক্রবার স্থানীয় জেলা স্কুল মাঠে ভরে যায় লাখো মানুষে। দীর্ঘ 17 বছর পর এমন আয়োজনে রোদে পুড়ে সকাল থেকেই হাজারো মানুষ জড়ো হন সমাবেশ স্থলে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এই সমাবেশে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে মৌলিক সংস্কারের দাবি করা হয়েছে। যে কোনোভাবেই হোক সংস্কার আর নির্বাচন আদায় করা হবে। যুদ্ধাপরাধের অভিযোগে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার সহ আশ্বাস দেয়া হয় শান্তির দেশ গড়ার। সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। কোনো প্রশাসনিক ক্রু করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে। সমাবেশে অনেক অংশগ্রহণকারী জানান, এই জমায়েতে তারা দেখতে পেয়েছেন পরিবর্তনের আশা। 17 বছর পর আজকের এই রংপুর জেলা স্কুল মাঠ যেভাবে ভরে গেছে, তাতে মনে হচ্ছে যে এই রংপুর অঞ্চল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী মানুষের ঘাঁটি। আমাদের প্রাণের দাবি হলো রংপুর জেলা একটা অবহেলিত বৈষম্যপূর্ণ রংপুর জেলা। এই জেলা অন্য জেলাগুলোর মতো উন্নয়ন সাধিত হোক, এটা আমরা মনে প্রাণে চাই। আজকের এই কেন্দ্রীয় আমিরের সমাবেশে এসেছি একটাই দাবি নিয়ে, আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে। আমরা চাই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। নির্বিঘ্নে শেষ হওয়া সমাবেশে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শক্তিশালী নেতৃত্ব। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। শুধুমাত্র একটি দলের পরিবর্তে অন্য একটি দলকে ক্ষমতায় আনতে ছাত্র জনতা রাস্তায় নামেনি, তারা মৌলিক সংস্কার চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করবে এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার 4র্থ দিনে শুক্রবার এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই মাস জুড়ে দেশের 64টি জেলায় পদযাত্রা কর্মসূচি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার 4র্থ দিনে দলের নেতাকর্মীরা পৌঁছান পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে। দুপুরে পঞ্চগড়ের অটোয়ারিতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন শেষে নাহিদ ইসলাম বলেন, জনগণের স্বার্থে রাজপথে থাকবে এনসিপি। বিচার, সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই একমাত্র শক্তি। এছাড়া এতে বক্তব্য রাখেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, শুধু আটোয়ারি নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্থানের পরে নতুন বাংলাদেশে আবার আমরা দেখছি কিছু রাজনৈতিক দলের কিছু মানুষ তাদের জায়গা থেকে একই অপকর্মগুলো করছে। দূরের আলাপ বাদ দেন, আপনি আটোয়ারিতে দেখবেন এখনো মরিছাটি বলেন, থানাটি বলেন, এখান থেকে একটা ট্রাক পার হতে চাঁদা দেয়া লাগে। পরে পদযাত্রাটি পৌঁছায় ঠাকুরগাঁওয়ে। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করতে কাজ করবে এনসিপি। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে 54 বছরে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই।
ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনাও ঘটে। দিনাজপুরে পৌঁছে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, তরুণরা কাঠামোগত সংস্কার চায়, শুধু এক দলের পরিবর্তে অন্য দলকে ক্ষমতায় বসাতে তারা রাস্তায় নামেনি। ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়। পঞ্চম দিনে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পৌঁছাবে এনসিপির পদযাত্রাটি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণ অভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দলের কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, অভ্যুত্থানের 1 বছর পরে এখনও ময়না তদন্ত করে গণকবরের লাশগুলিকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমানে পুলিশ শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের গণহত্যা বিশ্ববাসীর কাছে তুলে ধরে জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এটি একটি দলিল হয়ে গেছে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা হত্যা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসামিদের বিচারে জাতিসংঘ প্রতিবেদন বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্যান্য সংস্কারের চেয়ে মানবাধিকার প্রতিবেদন বাস্তবায়ন সরকারের 1 নাম্বার এজেন্ডা হওয়া উচিত বলে মত তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নৃশংস গণহত্যা চালালেও শেষ অবধি ক্ষমতা টেকাতে পারেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের তোড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার কর্তৃক চালানো গণহত্যার স্বাধীন তদন্তে ইতিহাসে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো জাতিসংঘের সাহায্য চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে গেল বছর সেপ্টেম্বরে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। দীর্ঘ 1 মাস বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন স্থান থেকে তথ্য জোগাড় করে মিশন। তদন্ত কাজ চলে 5 মাস। চলতি বছর ফেব্রুয়ারি মাসে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এতে বলা হয়, সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশে বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তাদের বেশিরভাগই নিহত হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু। কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেয় সরকার। পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন শহীদ আবু সাইদ। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার সহিংস পথ ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করে বলে প্রতিবেদনে বলা হয়। একটা রাজনৈতিক সরকার কতটা স্বৈরাচারী হয়ে উঠেছিল জাতিসংঘের প্রতিবেদন সেটা সঠিকভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। এদিক থেকে প্রতিবেদনটি একটা দলিল বলে মনে করেন তিনি। একটা পলিটিক্যাল লিডারের সময় যদি এটা হয়, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এটা এবং যা যা ক্রাইম হয়েছে, যারা এজেন্সিগুলো ছিল, পুলিশ, র্যাব, ট্যাব, অনেক কিছু আইডেন্টিফাই করছে। এই পুরো রিপোর্টটা বাস্তবায়ন করার দরকার ছিল। এটা আমার মতে এটা নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত ছিল ইন্টারিম সরকারের। আমরা এখন ইলেকশনের দিকে যাচ্ছি। গণতন্ত্র আসবে না শুধু তুমি ইলেকশন করে, এটা ব্যালট ডেমোক্রেসি। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এটা অথরিটেরিয়ান রুলার হয়ে গেল, সে যা করে গেছে 16 বছরে, এটা কোনো নজিরবিহীন। তো এটার জন্য আবার না হয়, আবার যেন ফ্যাসিজম ফেরত না আসে, এইটা সবাইকে আমাকে অ্যাড্রেস করতে হবে। শেখ হাসিনা সহ অপরাধীদের বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিবেদন আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালে মোহাম্মদ ইউসুফ। অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এই রিপোর্টটা এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে এবং একই সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে মানবাধিকার ভায়োলেশন হয়েছে এটা একটা বৃহৎ স্বীকৃতি
সুতরাং আমরা এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন ওঠার ক্ষেত্রে বা কোনো আলোচনার ক্ষেত্রে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটাকে একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে আমরা দেখাতে পারবো যে হ্যাঁ এই রিপোর্টটার মাধ্যমে এটার একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টটা দিচ্ছে। সুতরাং এইটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হিসেবে কাজ করবে আমাদের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করানোর জন্য। অপরাধীদের বিচারের পাশাপাশি বিচার খাতের সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনের পরামর্শ দেয় জাতিসংঘ। হত্যা, গুম, খুনে জড়িত থাকায় র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশও ছিল প্রতিবেদনে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা জিম্মি, মালিক সমিতি এবং ইজারাদারের কাছে একদিকে আগের চেয়ে দ্বিগুণ চাঁদা তুলছে বরিশাল সিটি কর্পোরেশনের নতুন ইজারাদার। চাঁদা দিতে হচ্ছে মালিক সমিতির নামেও। ইজারাদার তা অস্বীকার করছেন। মালিক সমিতি বলছে মামলা চালাতে অতিরিক্ত কিছু টাকা নেওয়া হচ্ছে। শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। সর্বোচ্চ দরদাতা হিসেবে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ইজারা পান সুরুজ শিকদার কালু। দখল বুঝে নেওয়ার পর থেকে দোকান প্রতি সর্বোচ্চ 10 টাকার জায়গায় বরিশাল সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে নিচ্ছে 100 টাকা করে। অন্যদিকে 5ই আগস্টের পর নতুন দখলে নেয়া নতুন মালিক সমিতির নেতারা গড়ে প্রতিদিন কমপক্ষে 65টি মাছঘর থেকে মন প্রতি 30 টাকা করে চাঁদা তোলেন। গড়ে প্রতি ঘর থেকে মন প্রতি 30 টাকা করে প্রতিদিনই চাঁদা নেওয়া হচ্ছে 29,000 টাকারও বেশি। এর বাইরে 3 শতাধিক ছোট ছোট মাছ ও তরকারি ব্যবসায়ী থেকেও নেওয়া হয় 20 টাকা করে। কাজকাম করে দেবে 3 লাখ 3.5 লাখ টাকা। এবং আমরা এই যে আমাদের নিজস্ব জায়গায় যে বাজারটা যেটা আপনাদের নিয়ে আমরা সম্মিলন করছি, এটা আমাদের মামলা চালাইতে 2-2.5 লাখ টাকা লাগবে। এই দুইটা কাজের জন্য আমরা আমাদের সংগঠনের মুরব্বীরা বসিয়া তারা এটা 20 টাকা বাড়াইয়া এই খরচাটা আমাদের চালানোর জন্য 30 টাকা আমরা প্রতিদিন 100 করে দিই। দেখলো এই যে যারা ডাকানছে গাড়ের তাদের জন্য দেয় 20 টাকা 30 টাকা, তারপর 50, এখন না 100 করে। মালিক সমিতি দেওয়া লাগে মন প্রতি 30 টাকা। অতিরিক্ত চাঁদা তোলার ঘটনা জানেন না দাবি ইজারাদারের। মালিক সমিতির অজুহাত অতিরিক্ত টাকা নিতে হচ্ছে মামলার খরচ সহ কিছু কারণে। আমি একটা 4-5 দিন যাবত নাই বেড়াইতে আসছি, আমি জানি না বলতে পারবো, আমি সঠিক জানতেছি না ওরা কি করতেছে না করতে। জানিয়ে নিচ্ছ বোনের বিয়ে নিয়ে দৌড়ে দিতে ঝামেলা পারবে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শ্রম অধিদপ্তর ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই গঠনতন্ত্র বিরোধী বা আইন বিধিমালার বিরোধী কাজ করে, তাহলে এরকম যদি কোনো অভিযোগ আমরা পাই তাহলে আমরা সেটা তদন্ত করব। তারপরে যদি তদন্তে দেখি যে এটা কোথাও ত্রুটি আছে বা সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শ্রম আদালত থেকে মামলা দায়ের করতে পারবো। এবং এটা মালিকানা মানে এই প্রতিষ্ঠান মানে এই কোনো ব্যক্তি না আর কি, এই এরকম যদি প্রতিষ্ঠান তার নিজস্বভাবে তার মালিকানাটা আমি যতটুকু জানতে পারলাম এখন পর্যন্ত। তারপরে যেহেতু কোর্টে মামলা চলমান, বিস্তারিত আর না বলি আর কি, কারণ কোর্টের মামলার পরে এখান থেকে যে সিদ্ধান্ত হবে কোর্টের আদেশের প্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো। ইজারাদার ও মালিক সমিতির চাঁদাবাজি থেকে রক্ষা চান বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। আন্তর্জাতিক সংবাদ। শেষমেশ কংগ্রেসের 2 কক্ষে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিল। এতে কর অব্যাহতি, ব্যয় সংকোচন, অভিবাসী দমনে রাষ্ট্রীয় তহবিলের বাস্তবায়নের মতো বিতর্কিত পদক্ষেপে আর বাধা রইল না। বিগ বিউটিফুল বিলটি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে তোলা হলে ব্যাপক তর্ক বিতর্কের পথ বেয়ে 4 ভোটের ব্যবধানে উতরে গেছে। এর পক্ষে 218 আর বিপক্ষে 214 ভোট পড়ে। বিলটি এতটাই বিতর্কিত যে নিজের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিদের সমর্থন পেতে ঘাম ছুটে যায় ট্রাম্পের। এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে সমান 50 ভোট পড়লে টাই ভাঙতে পক্ষে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট
ভ্যান্স। এতে 1 ভোটের ব্যবধানে পাশ হয় বিগ বিউটিফুল বিল। কষ্টসাধ্য এই জয় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন এতে দেশ এখন রকেট জাহাজে চড়ে বসবে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টায় এই বিলে সই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে উল্লেখ করে সর্বদলের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিলটি পাশ হওয়ায় কম আয়ের মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কর্মসূচির বরাদ্দ থেকে প্রায় 93,000 কোটি ডলার কাটছাট হবে। স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন লাখ লাখ মানুষ। বরাদ্দ কমবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। বরাদ্দ বাড়বে সামরিক সক্ষমতা বাড়ানো আর অভিবাসী ধরপাকড় নিয়ন্ত্রণ ও বিতরণ কর্মসূচিতে। এবার খেলার সংবাদ। ফুটবল। এশিয়ান কাপ বাছাই মিয়ানমারে কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ম্যাচটি জিতে সি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আগে এশিয়ান কাপ নিশ্চিত করা লাল সবুজের মেয়েদের। ইয়াঙ্গুনে থুইনা স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় শুরু হবে নিয়ম রক্ষার ম্যাচটি। মানিক মাহমুদের রিপোর্ট। বাছাই পর্বে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ম্যাচের আগেও আফ্রিদাদের গণ্ডি সীমাবদ্ধ ছিল দক্ষিণ এশিয়ার মধ্যেই। দুবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মিয়ানমারকে দাপটের সাথে হারানোয় বেঙ্গল টাইগার্সদের পরিচিতি। তারা এখন এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের দল। বাংলাদেশের নারী ফুটবলে ইতিহাস গড়েছে আফ্রিদা ঋতুপর্ণারা। প্রথমবার খেলবে নারী এশিয়ান কাপ ফুটবলে। অর্জনটা অনেক বড়। আনন্দের উচ্ছলতা লাল সবুজের মেয়েদের মাঝে। সি গ্রুপে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে আত্মবিশ্বাসটাও দৃঢ় হয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যদের। নিশ্চিত হয়েছে গ্রুপ শেয়ারের অবস্থান। তবে আনন্দের আতিশয্যে ভেসে যাওয়া নয়, বরং পেশাদারিত্বের পরিণত বোধ তহুরা শামসুন্নাহারদের। অপেক্ষাকৃত দুর্বল তুর্কমেনিস্তানের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচটাও গুরুত্বপূর্ণ তাদের কাছে। আনন্দটা এটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ। আমরা গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে, এটার জন্য তো খুবই ভালো লাগতেছে। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল আমাদের শেষ ম্যাচ। সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় 12 দলের এশিয়ান কাপের সেরা 6-এ থাকতে পারলেই সরাসরি 2027 ব্রাজিল বিশ্বকাপের টিকিট মিলবে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালের 8 দলের মধ্যে থাকলেও প্লে অফের মাধ্যমে থাকবে নারী বিশ্বকাপে খেলার সুযোগ। অধিনায়ক আফিদা স্বপ্ন দেখছেন বিশ্বকাপেও নেতৃত্ব দেওয়ার। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। আগের 2 ম্যাচে বড় কোনো ইনজুরি না হলেও ছোটখাটো চোট আছে কয়েকজন ফুটবলারের। তাদের রিকভারির সাথে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাকিরা। আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনও শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনও করিনি, ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে ভালো একটা ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। গ্রুপ সিতে টানা 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ, 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে স্বাগতিক মিয়ানমার। মানিক মাহমুদ, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক। ক্রিকেট। প্রেমাদাসায় লঙ্কানদের আটকানোর পথ খুঁজছে বাংলাদেশ। ব্যাটিং ভরাডুবির প্রদর্শনী দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে বিকল্প নেই জয়ের। ওপেনার তানজিদ হাসান তামিমও মনে করেন সেটা হয়েও সেট হয়ে লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতায় ডুবেছে দল। কলম্বোতে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। মনির হোসেন খানের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে ক্রান্তিকাল চলছে। সাফল্যের খোঁজে বিসিবি নেমেছে অধিনায়ক বদলের মিউজিক্যাল চেয়ার খেলায়। তাতে সাফল্য আসছে না মোটেও, উল্টো রথে চড়ে ব্যর্থতার পাল্লা হচ্ছে ভারী। দলে নেই শৃঙ্খলা, নেই পরিকল্পনা। লঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে যার জ্বলন্ত প্রমাণ। বোলারদের সাজানো বাগান তছনছ করেছেন ব্যাটসম্যানরা। মাত্র 5 রানে 7 উইকেট হারানোর ক্ষত সারার নয়। ওপেনার তানজিদ তামিম কোনো অজুহাত দেননি, সরাসরি দায় স্বীকার করে নিলেন। 50 করেও নিজেকে রাখলেন ব্যর্থদের মিছিলে। লঙ্কার উইকেটে কিভাবে খেলতে হবে পথটা জানা, তবে জানা পথে পথ চলাই বড় চ্যালেঞ্জ টাইগারদের। আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে।
নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাআল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। শ্রীলঙ্কার স্বর্ণ সময়ের অন্যতম বড় তারকা সনৎ জয়সূরিয়া ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিচ্ছেন তরুণ সিংহলীদের। চিরচেনা উইকেট, প্রথম ম্যাচে জয়, আত্মবিশ্বাসে টইটুম্বুর দল, বিশ্বাসের পালে হাওয়ার চেষ্টা মাতারা হারিকেনের। Anything can happen in cricket. চারিত আসালাঙ্কা ও কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ বলতে পারেন। শেষ কিছু ম্যাচে তারা দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা স্ট্রাগল করছিলাম, আসালাঙ্কা সেঞ্চুরি করেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতেই 4 উইকেট হারানোর পর আবারও সেঞ্চুরি করেছে। বোলিংয়ে হাসারাঙ্গার স্পেলটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। চাপের মুখে এমন খেলা দলের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ী। টাইগারদের প্রথম ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন, তবে দলের দুঃসময়ে পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন ক্রিকেট ভক্তদের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেষ হয়ে আসছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতাদেশের মেয়াদ। ওয়াশিংটনের সাথে আলোচনা করছে বিভিন্ন দেশ, বড় ছাড় পাওয়ার আশা ঢাকার। সন্ত্রাসী চাঁদাবাজদের স্থানে বিএনপিতে রিজভির হুঁশিয়ারি। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আসাদুজ্জামান রিপনের। বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না মন্তব্য জামায়াত আমিরের। ভোট কেন্দ্রে মাস্তানি কালো টাকার খেলা সহ্য করা হবে না হুঁশিয়ারি নেতাদের। বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।